প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম। ব্যাকরণিক শব্দ শ্রেণী আলোচনা করার সময় একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে শব্দ, পদ। এই দুটা বিষয় নিয়ে আলোচনা করতে আমি ভুলে গেছি। শব্দ এবং পদ দুটা ভিন্ন জিনিস। ধ্বনি বা ধ্বনির সমষ্টির মাধ্যমে যখন অর্থ প্রকাশিত হয় তখন তাকে শব্দ বলে। অর্থাৎ কতগুলো ধ্বনি ও ধ্বনির সমষ্টি মিলে অর্থ প্রকাশ করলে সেটা হবে শব্দ। ঠিক আছে? আবার যেমন বই, কলম, আকাশ, এগুলো হচ্ছে শব্দ। এই শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হবে তখন সেটা হবে পদ। তখন সেটা হবে কি? পদ। যেমন এই কলমে লেখে ভালো। এখানে কলমটা হচ্ছে শব্দ, কিন্তু এই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়েছে বিভক্তি যুগে সেটা হয়ে গেছে পদ। এই কলমে লেখে ভালো, অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই পদ। বিভক্তিযুক্ত প্রত্যেকটা শব্দই পদ। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রত্যেকটা শব্দই পদ। ঠিক আছে? কিন্তু বিভক্তি ছাড়া যেগুলো থাকবে সেগুলো হচ্ছে শব্দ। ঠিক আছে? এই বই, কলম, আকাশ এগুলো হচ্ছে শব্দ। তেমনি আকাশে সূর্যের দেখা নেই। আকাশে সূর্যের দেখা নেই। এখানে আকাশ, আকাশ এখানে শব্দ, কিন্তু যখন বাক্যে বিভক্তির সহকারে ব্যবহৃত হয়েছে তাহলে হয়ে গেছে পদ। ঠিক আছে? শব্দ হবে বিভক্তিহীন। ঠিক আছে? আর যখন বাক্যে ব্যবহৃত হবে শব্দ তখন সেটা বিভক্তি যুক্ত হয়ে ব্যবহৃত হবে। সেজন্য বিভক্তি যুক্ত প্রত্যেকটা শব্দ হচ্ছে পদ। আবার একটা শব্দ দেখাচ্ছি, আমাকে কলম দাও। আমাকে কলম দাও, এখানে বিভক্তি আছে কলমের সাথে, বিভক্তি নাই আছে, একটা বিভক্তি আছে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। আমরা জানি বিভক্তি 7 প্রকার। শূন্য বিভক্তি প্রথম প্রকার হচ্ছে, প্রথম বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি। তো এখানে শূন্য বিভক্তি আছে, যেহেতু এটা কলম এমনি যখন থাকবে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে সেটা হবে পদ হয়ে যাবে। তো আসলে আমরা শব্দ এবং পদ বুঝলাম। গত ক্লাসে আমরা বিশেষণ নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষণ নিয়ে আরো দুইটা বিশেষণের প্রকারভেদ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যদিও আমাদের উচ্চ মাধ্যমিক পাঠ্য বইয়ে সিলেবাসে দরকার নেই সিলেবাসের জন্য, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য হয়তো বা লাগতে পারে। যেটা মনির চৌধুরীর ব্যাকরণে আছে, সেই দুইটা বিশেষণ সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণ যেমন দিক, শতধিক, নির্লজ্জ যে জন। দিক, শতধিক, নির্লজ্জ যে জন, এই দিক হচ্ছে অব্যয়। দিক হচ্ছে অব্যয়, আর শতধিক হচ্ছে বিশেষণ। তাহলে অব্যয়ে বিশেষণ দিক, শতধিক, এটা হচ্ছে শতধিক হচ্ছে অব্যয়ের বিশেষণ। ঠিক আছে? তো বাংলা ভাষায় এই একটাই অব্যয়ের বিশেষণ আছে, আর কোনো বিশেষণ নেই। তো শুধু একটাই আছে, দিক
শতধিক নির্লজ্জ যেজন, যেটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। এরপরে যাবো বাক্যের বিশেষণ। বাক্যের বিশেষণ উদাহরণ দিলে বোঝা যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেশে করোনা বেড়ে গেছে। দেশে কি বেড়ে গেছে? করোনা বেড়ে গেছে। এখানে কোনো বিশেষণ আছে? বিশেষণ, দেশে করোনা বেড়ে গেছে, এখানে কোনো বিশেষণ নেই। আর বাক্যে বিশেষণ থাকতে হবে এমন কোনো কথা নেই, এটা বাধ্যতামূলক না, বিশেষণ থাকতেই হবে। কিন্তু বাক্যে ক্রিয়াপদ আছে, বেড়ে গেছে, ক্রিয়াপদ আছে। বাক্যের গুরুত্বপূর্ণ অপরিহার্য অঙ্গ হচ্ছে ক্রিয়াপদ। বাক্যে বিশেষণ থাকতেও পারে, নাও থাকতে পারে। দেশে করোনা বেড়ে গেছে, কেন বেড়ে গেছে উল্লেখ আছে, এখানে দেওয়া আছে, কারণটা দেওয়া আছে। দেশে করোনা বেড়ে গেছে, কেন বেড়ে গেছে সে কেন দেওয়া আছে, কারণটা দেওয়া আছে। দেশে করোনা বেড়ে যেতে পারে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, সে কারণে হতে পারে। ঠিক আছে, মানুষ টিকা নিচ্ছে না, সে কারণে হতে পারে। ঠিক আছে, তারপর মানুষ মাস্ক পরছে না, সেই জন্য করোনা বেড়ে গেছে। বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন কারণে করোনা বাড়তে পারে। এখন এই কারণগুলা, এই যে মানুষ, আমি কারণগুলো লিখছি, মাস্ক পরছে না সে কারণে বেড়ে যেতে পারে, মাস্ক পরছে না সেই জন্য বেড়ে পারে, টিকা নিচ্ছে না, সে কারণে বেড়ে যেতে পারে। স্বাস্থ্যবিধি মানছে না, স্বাস্থ্যবিধি মানছে না, সে কারণে কি করোনা বেড়ে যেতে পারে, বেড়ে গেছে। তো এখানে এই যে কারণ, মাস্ক পরছে না, টিকা নিচ্ছে না, স্বাস্থ্যবিধি মানছে না, এগুলো হচ্ছে কারণ। এই যে এই কারণগুলো যখন একটা শব্দে ব্যাখ্যা করা হবে, এক পদে ব্যাখ্যা করা হবে, তখন সেটা হবে বাক্যের বিশেষণ। ঠিক আছে, যেমন মাস্ক পরছে না, হঠাৎ, দেখলাম হঠাৎ, হঠাৎ দেশে করোনা বেড়ে গেছে, হঠাৎ। ঠিক আছে, অথবা দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্যক্রমে, হঠাৎ, অথবা দুর্ভাগ্যক্রমে, অথবা অকস্মাৎ, অকস্মাৎ দেশে করোনা বেড়ে গেছে। এই যে হঠাৎ, দুর্ভাগ্যক্রমে, অকস্মাৎ, এগুলো হচ্ছে বাক্যের বিশেষণ। ক্রিয়া সংগঠনের, তাহলে বাক্যের বিশেষণের সংজ্ঞাটা কি এটা একটু লিখে নিলে ভালো হবে। ক্রিয়া সংগঠনের কারণ এক পদে বর্ণিত হলে তাকে বাক্যের বিশেষণ বলে। বাক্যের বিশেষণ বলে, বাক্যের বিশেষণ বলে। যেমন তার সাথে আমার দেখা হলো, তার সাথে আমার দেখা হলো। তার সাথে আমার দেখা হলো, কেন দেখা হলো তার উত্তর আছে, এখানে বিশেষণ আছে। তার সাথে আমার দেখা হলো, বিশেষণ নাই। তার সাথে আমার বিভিন্নভাবে দেখা হতে পারে, বাজারে দেখা হতে পারে, বাসায় দেখা হতে পারে, তারপর পরিবহনে দেখা হতে পারে। এই যে কারণগুলো যেমন একটি পদে বর্ণনা করা হবে, যেমন হঠাৎ, হঠাৎ তার সাথে আমার দেখা হলো, হঠাৎ, হঠাৎ তার সাথে আমার দেখা হলো, সৌভাগ্যক্রমে তার সাথে আমার দেখা হলো।
সৌভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে তার সাথে আমার দেখা হলো, সৌভাগ্যক্রমে হঠাৎ দেখা হলো, অকস্মাৎ আকস্মিক তার সাথে আমার দেখা হলো। এই যে বাক্যের শুরুতে যে একটা কারণ থাকবে, হঠাৎ, সৌভাগ্যক্রমে, দুর্ভাগ্যক্রমে, ঠিক আছে, আকস্মিক, এই শব্দগুলো হচ্ছে বাক্যের বিশেষণ, মানে পুরো একটা বাক্যকে বিশ্বায়িত করছে বাক্যের বিশেষণ। আমরা এখন বিশেষণের অতিশায়ন সম্পর্কে জানবো। অতিশায়ন, বিশেষণের অতিশায়ন। সিংহ বাঘের চেয়ে হিংস্র, সিংহ বাঘের চেয়ে হিংস্র, এখানে কোনো বিশেষণ আছে? সিংহ বাঘের চেয়ে হিংস্র, হিংস্র কোনো বিশেষণ না এখানে এই বাক্যে। সিংহ বাঘের চেয়ে হিংস্র, এখানে বিশেষণ নেই, কিন্তু বিশেষণের অতিশায়ন আছে। আর বিশেষণের অতিশায়ন কি? যখন দুইটা বস্তুর মধ্যে, দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হবে, সেটা হবে বিশেষণের অতিশায়ন। এখানে সিংহ বাঘের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে দুইটা বস্তু বা দুইটা প্রাণী বা দুইটা জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে বিশেষণের অতিশায়ন। সিংহ শক্তিশালী প্রাণী, এখানে কিন্তু একটা বস্তু উল্লেখ নাই। সিংহ শক্তিশালী প্রাণী, একটা বস্তু কিন্তু উল্লেখ নাই, কিন্তু পরোক্ষভাবে আছে। সিংহ শক্তিশালী প্রাণী মানে অন্যান্য প্রাণীর চেয়ে কি শক্তিশালী, অন্যান্য প্রাণীর চেয়ে শক্তিশালী, ঠিক আছে। অন্যান্য প্রাণীর শক্তিশালী হচ্ছে কি সিংহ। এরপরে মেঘনা, বাংলাদেশের দীর্ঘতম নদী, বাংলাদেশের দীর্ঘতম নদী, তাহলে এটা হচ্ছে বিশেষণের অতিশায়ন, মানে বাংলাদেশের যত নদী আছে সবচেয়ে দীর্ঘতম হচ্ছে মেঘনা। তো আশা করি আমরা বিশেষণের অতিশায়ন বুঝলাম। এরপর আমরা চলে যাব ক্রিয়াপদ, ক্রিয়া নিয়ে আলোচনা করবো আজকে। ক্রিয়া, ক্রিয়া হচ্ছে, আমরা প্রথমে ক্রিয়া মানে কোনো কাজ করা বোঝায়, ক্রিয়া মানে কোনো কাজ, ঠিক আছে। ক্রিয়া প্রকারভেদগুলো আমরা জানবো এখন। ক্রিয়া হচ্ছে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, ঠিক আছে, প্রযোজক ক্রিয়া, এরপর হচ্ছে যৌগিক ক্রিয়া, একটা হচ্ছে মিশ্র ক্রিয়া, ঠিক আছে। আমরা সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। সকর্মক ক্রিয়া, প্রথমে সকর্মক ক্রিয়া সম্পর্কে জানবো। আমি একটা বাক্য লিখছি এখানে। বাবা আমাকে কলম দিল, এখানে দিল হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে। বাবা আমাকে কলম দিল, এই ক্রিয়াপদকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, তখন সেখানে সেটা হবে কি সকর্মক ক্রিয়া, তখন সেটা হবে সকর্মক ক্রিয়া। ক্রিয়াপদকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, তখন সেটা হবে সকর্মক ক্রিয়া। যেমন দিল, কি দিল? কলম দিল, ঠিক আছে। কাকে দিল?
আমাকে দিল। কাকে দিল? আমাকে দিল। ঠিক আছে, কলম দিল, আমাকে কি দিল? কলম দিল। তাহলে এখানে সকর্মক ক্রিয়া। তাহলে এই ক্রিয়াপদের কি আছে? কর্ম আছে। আমাকে আছে, কলম আছে, দুইটা কর্ম আছে। কার? এই দিল ক্রিয়াপদের। ঠিক আছে, আরেকটা দেখলো, সে আমাকে চিঠি দেখালো। সে আমাকে চিঠি দেখালো। দেখালো কি? দেখালো চিঠি দেখালো। কাকে দেখালো? আমাকে দেখালো। ঠিক আছে, তা দেখানোর এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। দেখালো হচ্ছে সকর্মক ক্রিয়া। তো আমরা বাবা আমাকে কলম দিল, সেটা আমরা জানলাম কি? সকর্মক ক্রিয়া। তারপরে এখানে আছে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া মানে দুইটা ক্রিয়া থাকবে। দ্বিকর্মক ক্রিয়া মানে দুইটা কর্ম থাকবে। দ্বিকর্মক মানে যে ক্রিয়া দুইটা কর্ম থাকবে। আমাকে কলম দিল, দিল মানে দিবা কাকে দিল? আমাকে দিল। কি দিল? কলম দিল। কাকে দিল? আমাকে দিল। তাহলে দুইটা ক্রিয়া। ঠিক আছে, বাবা আমাকে কলম দিল, এখানে এই দিল এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া আবার কি দিল কি? দ্বিকর্মক ক্রিয়া। কি জন্য? এখানে দুইটা কি আছে? দুইটা কর্ম আছে, কর্মপদ আছে, সেজন্য আমাকে একটা হচ্ছে কলম। ঠিক আছে, দুইটা কর্মপদ আছে। আবার এই 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 কলমকে বলা হয়, এই এই যে কর্মপদ আছে সেটা হচ্ছে মুখ্য, মুখ্য বা প্রধান, প্রধান কর্মপদ বা কর্ম। ঠিক আছে, আর আমাকে এটা হচ্ছে গৌণ, গৌণ বা অপ্রধান, গৌণ বা অপ্রধান। ঠিক আছে, অর্থাৎ বস্তুবাচক যেটা আছে সেটা হচ্ছে মুখ্য বা প্রধান কর্ম, প্রাণীবাচক যেটা আছে বা ব্যক্তিবাচক যেটা আছে সেটা হচ্ছে গৌণ বা অপ্রধান। ঠিক আছে, বাবা বাবা আমাকে দিল, বাবা আমাকে দিল এই কথা বললে জিনিসটা ভালো করে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, বাবা আমাকে দিল, ঠিক আছে, জিনিসটা ভালো করে বোঝা যাচ্ছে না। তারপরে বাবা কলম দিল, এই জিনিসটা বোঝা যাচ্ছে ভালো করে। বাবা আমাকে দিল, কলম দিল, ভালো করে বোঝা যাচ্ছে। সেখানে আমাকে গুরুত্বপূর্ণ না, মুখ্য না, সেজন্য বলা হচ্ছে কলমটা হচ্ছে মুখ্য বা প্রধান কর্মপদ। অর্থাৎ যে বাক্যে বস্তুবাচক কর্ম থাকবে সেটা হচ্ছে মুখ্য বা প্রধান কর্মপদ, আর যে বাক্যে ব্যক্তিবাচক কর্ম থাকবে সেটা হচ্ছে গৌণ বা অপ্রধান কর্মপদ। তাহলে এই যে দিল এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে বিভাজন আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াপদের, এই বিভাজনটা হচ্ছে কর্মপদের ভিত্তিতে, কর্মপদের ভিত্তিতে, কর্মপদের ভিত্তিতে। এরপর আমরা ভাব প্রকাশের ভিত্তিতে শিখব কর্মপদের ভিত্তিতে ক্রিয়াপদ শেখার পর। এখানে দ্বিকর্মক ক্রিয়া যেহেতু আমরা বলছি, একটা বিষয় বলি, এখানে কতগুলা কর্মপদ আছে, কর্মপদের ক্রিয়া আছে, যেখানে কর্মপদ আছে যেখানে ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে উৎপন্ন। যেমন এমন মরণ কে মরতে পারে, এমন মরণ কে মরতে পারে, এমন মরণ কে মরতে পারে। সে খুব ঘুমিয়েছে, ঘুম, সে খুব ঘুমিয়েছে। ঠিক আছে, এমন মায়া, মায়া কান্না করছো কেন, এমন মায়া কান্না করছো কেন। এই যে মরণ, এমন মরণকে মরতে পারে, মরতে মরণ একই ধাতু থেকে আগত বা উৎপন্ন। এখানে মরণ হচ্ছে কর্মপদ, মরতে হচ্ছে ক্রিয়াপদ।
তাহলে সমধাতুজ কর্মপদ, মরণ মর্তে সমধাতুজ কর্মপদ বলা হচ্ছে এখানে। সমধাতুজ কর্মপদ বা সমধাতুজ বা ধাতর্থক কর্মপদ, সমধাতুজ বা ধাতর্থক কর্মপদ বলা হচ্ছে। সে খুব ঘুমিয়েছে, ঘুম এবং ঘুমিয়েছে ক্রিয়াপদ, ঘুম কর্মপদ। তাহলে একই ধাতু থেকে উৎপন্ন। এমন মায়া কান্না করছো কেন, এমন মায়া কান্না কাঁদছো কেন, দুঃখিত, এমন মায়া কান্না কাঁদছো কেন, কাঁদছো কেন, এমন মায়া কান্না কাঁদছো কেন। ঠিক আছে, কান্না কাঁদছো একই ধাতু থেকে উৎপন্ন, সেই জন্য বলা হচ্ছে সমধাতুজ বা ধাতর্থক কর্মপদ। ঠিক আছে, আমরা বুঝলাম। তাহলে যেটা ইংরেজিতে বলা হয় কগনিটিভ ভার্ব। ঠিক আছে, হি রান এ রেস, তোমরা পড়ে থাকবে, হি রান এ রেস, হি স্লেপ্ট এ স্লিপ। এরকম কগনিটিভ ভার্ব তোমরা দেখতে পাবে সমধাতুজ কর্মপদ ইংরেজিতেও আছে। এরপর আমরা যাব অকর্মক ক্রিয়া কি। অকর্মক ক্রিয়া কি আমরা এখন জানতে পেরেছি যে ক্রিয়াতে কর্ম থাকবে না। যেমন সে কাঁদছে, সে হাসছে। এখানে কাঁদছে কে প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাবে? হাসছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাবে? কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে? কে কাঁদছে? সে কাঁদছে। কে হাসছে? সে হাসছে। সে প্রতিদিন স্কুলে যায়। সে রাতে ঘুমিয়েছে। এখানে ক্রিয়াপদ আছে? ক্রিয়াপদ নাই। সে প্রতিদিন স্কুলে যায়। সে রাতে ঘুমিয়েছে। ঘুমিয়েছে। এখানে কর্ম নেই। তাহলে এই যে কাঁদছে, হাসছে, স্কুলে যায়, ঘুমিয়েছে, এগুলো হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে আমরা অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া বুঝেছি। এরপরে প্রযোজক ক্রিয়া বুঝবো আমরা। প্রযোজক ক্রিয়া, প্রযোজক মানে প্রযোজক ক্রিয়া। ইংরেজি যাকে বলা হয় ডিরেক্টর। ডিরেক্টরের কাজ কি? ছবি পরিচালনা করা, দিক নির্দেশনা দেওয়া। তো প্রযোজক ক্রিয়া যে ক্রিয়া একজনের পরিচালনায় বা দিক নির্দেশনায়, একজনের চালনায়, একজনের প্রয়োজনায় অন্যের দ্বারা অনুষ্ঠিত হয়, তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। তাকে কি বলা হয়? প্রযোজক ক্রিয়া। উদাহরণ দিলে বুঝে যাবে সেটা। যেমন মা শিশুকে খাওয়াচ্ছেন। এখানে মা শিশুকে খাওয়াচ্ছেন। খাওয়ানোর কাজটাকে পরিচালনা করছে মা। কে পরিচালনা করছে? মা। ঠিক আছে, তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা। কাকে খাওয়াচ্ছে? শিশুকে খাওয়াচ্ছে। শিশু কি করছে? খাচ্ছে। তাহলে মা খাওয়াচ্ছে শিশুকে। শিশু হচ্ছে প্রযোজক কর্তা। ঠিক আছে, এই খাওয়াচ্ছেন এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে যে ক্রিয়া একজনের পরিচালনায় বা প্রযোজনায় অন্যের দ্বারা সংগঠিত হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। তাহলে এখানে খাওয়ানোর কাজটা
পরিচালনা করছে কে, প্রযোজনা করছে কে, মা। ঠিক আছে, কার দ্বারা সম্পাদিত হচ্ছে, কার দ্বারা সংগঠিত হচ্ছে, শিশুর মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখানে মা হচ্ছে ডিরেক্টর, ঠিক আছে, প্রযোজক কর্তা, আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, আর খাওয়ানো হচ্ছে প্রযোজক ক্রিয়া। আর কয়েকটা উদাহরণ দিই। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। ঠিক আছে, শিক্ষক প্রযোজক কর্তা, ছাত্র প্রযোজক কর্তা, পড়াচ্ছেন প্রযোজক ক্রিয়া। তাহলে আমরা বুঝলাম প্রযোজক ক্রিয়া কি। যৌগিক ক্রিয়া বোঝার আগে আমরা ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার সেটা একটু বুঝবো। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার, এক সমাপিকা ক্রিয়া, দুই অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদের মধ্যে বাক্যের যে ক্রিয়াপদের মাধ্যমে বাক্যের ইচ্ছা কি হয়, বাক্যের ভাব প্রকাশ কি হয়, সম্পন্ন হয়। বাক্যের ভাব প্রকাশ সম্পন্ন হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে, এখানে খেয়েছে এটার মাধ্যমে ভাব প্রকাশ সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, সে ঘুমাতে যায়, সে ঘুমাতে যায়, এখানে সে ঘুমাতে যায় এটার মাধ্যমে আরো কিছু শোনার আগ্রহ যাচ্ছে না, ভাব কি হয়েছে, সম্পূর্ণ হয়েছে। এটা বলে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব বলা হয়। আর অসমাপিকা ক্রিয়া সে ভাত খেয়ে, সে ভাত খেয়ে, সে ভাত খেয়ে কি করলো, ঘুমিয়েছে, ভাত খেয়ে পড়েছে, আরো কিছু শোনার আগ্রহ যাচ্ছে। ঠিক আছে, ভাত খেয়ে কি করলো, আর কিছু শোনার আগ্রহ, সে ভাত খেয়ে ঘুমালো, ভাত খেয়ে ঘুমাবে, ভাত খেয়ে পড়বে। এই যে খেয়ে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ। খেয়ে, সে ঘুমাতে যে, সে ঘুমাতে যে, তাহলে ঘুমাতে যে আর কিছু শোনার আগ্রহ যাচ্ছে, সে ঘুমাতে যে আর কিছু শোনার আগ্রহ যাচ্ছে। যেমন ঘুমাতে যে স্বপ্ন দেখলো, ঘুমাতে যে বই পড়লো, ঘুমাতে যে কি করলো, অন্য কিছু হতে পারে, অর্থাৎ শোনার আগ্রহ যাচ্ছে। তাহলে যে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তো আমরা সমাপিকা ক্রিয়াপদ এবং অসমাপিকা ক্রিয়াপদ এই দুইটা বিষয় বুঝলাম। এখন আমাদের যৌগিক ক্রিয়া বুঝতে সমস্যা হবে না। যৌগিক ক্রিয়া আমি উদাহরণ দিচ্ছি। যৌগিক ক্রিয়ার গঠন হচ্ছে অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া। বাক্যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া পাশাপাশি থাকবে, অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া পাশাপাশি থাকবে। আমি ভাত খেয়ে ঘুমাবো, আমি ভাত খেয়ে ঘুমাবো, খেয়ে ঘুমাবো। অসমাপিকা ক্রিয়া চেনার উপায় হচ্ছে ক্রিয়াপদের শেষে যুগ থাকবে। খেয়ে, গিয়ে, যে, করে, দেখে, শুনে, দেখ যুগ এ কি হবে, দেখে। ঠিক আছে, দেখে, শুনে, করে, এগুলো হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া, মানে ক্রিয়াপদের শেষে একটা বিভক্তি যুক্ত হবে। ঠিক আছে, যুক্ত হবে। আর ইংরেজিতে
কি হয়, টু যুক্ত হয়, টু ডু, টু টেক, টু রিড। ইংরেজিতে কি হয়, টু যুক্ত হয়, আর বাংলায় এ যুক্ত হবে, এ বিভক্তি যুক্ত হবে। খেয়ে, তাহলে এখানে খেয়ে অসমাপিকা ক্রিয়াপদ, ঘুমাবো সমাপিকা ক্রিয়াপদ। ঘটনাটি শুনে রাখো, শুনে অসমাপিক ক্রিয়া, রাখো সমাপিক ক্রিয়া। তাহলে এগুলো এটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। যৌগিক মানে দ্বৈত, মানে দুইবার দুইটা ক্রিয়াপদ থাকবে, পাশাপাশি দুইটা ক্রিয়াপদ থাকবে, এটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। সে গান গাইতে লাগলো, সে গান গাইতে লাগলো, সে কাজটি করতে থাকলো, সে বইটি পড়তে থাকলো, এগুলো হচ্ছে যৌগিক ক্রিয়া। মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়া হচ্ছে যখন বিশেষ অর্থ প্রকাশ করবে, যেমন সে ঘুষ খায়। এই যে ঘুষ কি খাওয়া যায়, ঘুষ কেউ খেতে পারে না, এটা বিশেষ অর্থে খাওয়া বোঝাচ্ছে, ঠিক আছে। আমার মাথা খেও না, বলো না আমার মাথা খেও না, তো মাথা কি খেতে পারে কেউ না, মানে সেটা হচ্ছে আমাকে বিরক্ত করো না, আমাকে জ্বালাতন করো না, এগুলো হচ্ছে মিশ্র ক্রিয়া। ভেবে বিশেষ অর্থ প্রকাশ করে সেটা হবে মিশ্র ক্রিয়া। আবার মনির চৌধুরীর নবম দশম শ্রেণীর বইতে একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক, ধনাত্মক পদের সাথে যদি কর, দে, পা, কাট, চার, মার, দর, হ, যা, এগুলো থাকলে কি হবে, কর, দে, পা, কাট, চার, মার, ধর, হ, যা, এই ধাতুগুলার মাধ্যমে গঠিত ক্রিয়াপদ থাকলে তখন সেটা হবে মিশ্র ক্রিয়া। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কাজটি করো, কাজটি করো। কাজ হচ্ছে বিশেষ্য, কর হচ্ছে ধাতু, কাজটি করো, তাহলে মিশ্র ক্রিয়া। কাজটি সে কাজটি করে ফেলেছে, সে কাজটি করে ফেলেছে, করের সাথে কি যুক্ত হয়েছে, এ যুক্ত হয়ে কি হয়েছে, কর ধাতুর সাথে এ যুক্ত হয়ে ক্রিয়াপদ হয়েছে, কাজটি করে ফেলেছে, তাহলে মিশ্র ক্রিয়া। এরপরে মনীষীদের বই উদাহরণ আছে, তাজমহল দর্শন করলাম, দর্শন বিশেষ্য করলাম, কর ধাতু দিয়ে গঠিত একটা ক্রিয়াপদ, ঠিক আছে। পুলিশ চোরটি অথবা চোরকে ধরেছে, চোরকে ধরেছে, ধর ধাতু দিয়ে গঠিত একটা ক্রিয়াপদ, ধরেছে, ধরেছে, ঠিক আছে। গুল্লাই যাও, কোথায় যাও, গুল্লাই যাও, গুল্লাই যাও, এ যাও যা ধাতু দিয়ে গঠিত, তো বিশেষণ পরে বসেছে, ঠিক আছে। এরপরে প্রীত হলাম, প্রীত হলাম, প্রীত বিশেষণ, ঠিক আছে। বিশেষণের সাথে কি যুক্ত হলো, হলাম, হ ধাতু দিয়ে গঠিত, হ ধাতু দিয়ে গঠিত হলাম। তোমার কথা শুনে
তোমার কথা শুনে দুঃখী হলাম। তোমার কথা শুনে দুঃখী হলাম, মানে আমি দুঃখিত হলাম, দুঃখী বিশেষণ। অথবা তোমার কথা শুনে সুখী হলাম, সুখী বিশেষণ, হলাম হ ধাতু দিয়ে গঠিত। ঠিক আছে, মাথা ঝিমঝিম করছে, মাথা মাথা ঝিমঝিম করছে, ঝিমঝিম করছে। ঠিক আছে, কর ধাতু দিয়ে গঠিত। ঝিমঝিম হচ্ছে ধনাত্মক শব্দ, ধনাত্মক শব্দের পরে ঝিমঝিমের পরে কর ধাতু দিয়ে গঠিত একটা ক্রিয়াপদ আছে, করছে। মাথা পা টন টন করছে, ধনাত্মক শব্দ। ঠিক আছে, তো ধনাত্মক বিশেষণ ধনাত্মক শব্দের পরে যদি আবার বলছি, পরে যদি পর হ যা গা পা কাট ছাড় মার ধর। ঠিক আছে, কর হ যা গা পা কাট ছাড় মার ধর, এই ধাতুগুলো দিয়ে গঠিত শব্দ ক্রিয়াপদ থাকে। বিশেষণ ধনাত্মক শব্দের পরে যদি এই যে ধাতুগুলো যেগুলো আছে এগুলো দিয়ে গঠিত শব্দ থাকলে সেটা হবে মিশ্র ক্রিয়া। তো আশা করি আমরা আজকে বিশেষণ সম্পর্কে জানলাম এবং ক্রিয়াপদ বা ক্রিয়া সম্পর্কে জানলাম। তো সবাইকে সবার শুভকামনা করে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাস।